অব্র ভাই কথাটা বলার আগেই অব্র মুখ চেপে ধরল খুশির। সঙ্গে সঙ্গে রুমের ভিতরে চলে গিয়ে দরজা আটকে দিল অব্র। খুশির থরথর করে কেঁপে বলল, অব্র ভাই দরজা বন্ধ করলেন কেন? অব্র কোনো রকম উত্তর না করে এগোতে লাগলো খুশির দিকে। খুশি ভয়ে এক পা করে পিছনে লাগলো। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, অব্র ভাই কি ডাল ভাঙবে আমার পিঠে? কই না তো, এখানে তো কোনো ডাল নেই। তাহলে কি করবে অব্র ভাই? অব্র কাছে গিয়ে আসতেই খুশি পাশ কাটে সরে যেতে নিলে অব্র খুশিকে এক টানে ফেলে দেয় বেডে। সঙ্গে সঙ্গে দুহাত বেডে চেপে দাঁত চেকিয়ে বলতে লাগলো, আজকাল বেশি উড়াউড়ি করছিস তাই না প্যারেক? অব্র ভাই চুপ। অব্রর কণ্ঠে যেন ছুরি হয়ে বাতাস কেটে গেল। আসার পর থেকে দেখছি খুব উড়ে বেড়াচ্ছিস, কি ব্যাপার? আর ঠোঁটে এগুলো কি লাল কেন? খুশি ভয়ে ফিসফিস করে বলল, এগুলো লিপস্টিক। অব্রর চোখে আরো গাঢ় হয়ে উঠল। সে নিচু গলায় বলল, ঠোঁটে এগুলো তো এমনি সুন্দর লাগছিল, তাহলে এইসব রং দেওয়ার মানে কি? খুশি মনে মনে বলতে লাগলো, তাতে আপনার কি হয়? আমি তো যা ইচ্ছা দিব। কি হলো, রাগ হচ্ছে আমার উপর? খুশি বড় বড় চোখ দিয়ে তাকিয়ে ড্যাব করে তাকিয়ে বিড়বিড় করে বলল, রাগ তো আপনার উপর আমার হচ্ছে। ইচ্ছে করছে মাথায় একবারই মেরে কলার চুকিয়ে চেঁচিয়ে বলি, আপনার বস্তা শরীর নিয়ে নামুন আমার ওপর থেকে। এই বস্তার ওজন আমি সইতে পারছি না, নামুন। কিন্তু আফসোস বলতে পারছি না। কিছু বলছিস প্যারেট? কথাটা বলেই অব্র খুশির দিকে ওর সামান্য এগিয়ে নিল। ঠিক এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ এলো। অব্র চোখ দুটো বন্ধ করেই বিরক্ত একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপরই রাগী ভঙ্গিতে খুশির ওপর থেকে উঠে গেল সে। খুশি তখনও চোখ খিচকে শুয়ে আছে দেখে অব্র গম্ভীর কণ্ঠে বলল, ওঠ ইডিয়েট। সঙ্গে সঙ্গে খুশি চোখ দুটো মেলেই হুড়মুড়িয়ে উঠে বসলো। সে কিছু বুঝতে পারছে না, এই বেটা শুধু শুধু তাকে বকলো কেন। সে মনে মনে বলতে লাগলো, যাক বাবা, আমি কি করলাম? কলা খেলো উনি, আর দোষ হলো আমার। উনি তো আমাকে নিয়ে এলো, আমি কি এনেছিলাম ওনার রুমে? অব্র দরজা খুলে গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে হাত দুটো মুঠোবন্দি করে নিল। রূপকথা রুমের ভেতর ঢুকেই বলল, ভাই তুমি কি ফি আছিস? তারপর তাকালো পাশে খুশির দিকে। সে খুশিকে অব্রর রুমে দেখে কিছুটা অবাক হলেও ফের অব্রকে প্রশ্ন করার সাহস পায়নি। এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খুশি। অব্র গম্ভীর কণ্ঠে বলল, কেন? রূপকথা খুশির দিকে পলক রেখেই বলল, তোর সাথে কিছু কথা ছিল। ঠিক তখনই খুশি বেরিয়ে গেল, আসলে ভাই দাদিমণি তোকে নিচে ডেকেছিল, পরশু তো আমার এনগেজমেন্ট, সেজন্য। ঠিক আছে যা। রূপকথা আর কোনো রকম কথা না বাড়িয়ে হাঁটা ধরলো বাহিরের দিকে। তার রাগী দমকে জাজি ভাইটা যে রাজি হয়েছে সেটা কি রূপকথার জন্য চারটেখানি কথা? সে খুশি মনে বেরিয়ে গেল। এইদিকে খুশি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, আমি লিপস্টিক দিয়েছি তাতে ওনার কি? এটা দেওয়া যে ভদ্রতা উনি সেটাও কি জানে না? আসলে ওনার নাম অব্র না রেখে অবর্দ রাখা উচিত ছিল। অবর্দ লোক একটা। বাসার ঘরে আড্ডা চলছে। রোহানা চৌধুরী সঙ্গে তার 3 পুত্র রয়েছে, এমদাদুল চৌধুরী, সাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী। মূলত রূপকথার বিয়ে আলোচনা চলছে। তাদের মধ্যে পাশে দাঁড়িয়ে রয়েছে চৌধুরী বাড়ির 3 বউ। রেহানা চৌধুরী তার 3 ছেলেকে নিয়ে বাড়ির বড় নাতনি রূপকথার বিয়ের আলোচনা তুলেছেন। 2 দিন বাদে রূপকথার এনগেজমেন্ট। চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। সেজন্য রেহানা চৌধুরী বিরাট আয়োজনের উদ্দেশ্যে 3 ছেলেকে ডেকেছেন।
তিন ছেলের সঙ্গে আলোচনা শেষে তিনি ডাকলেন বাড়ির সব কর্মচারীদের। তাদের একে একে কাজ বুঝিয়ে দিয়ে তিনি আরাম করে বসলেন তার রাজকীয় চেয়ারে। ঠিক তখনই রেহানা চৌধুরীর দৃষ্টি টেকল সিঁড়ি বেয়ে অব্রর দিকে। চোখে মুখে বিরক্ত ছাপ নিয়ে সিঁড়ি বেয়ে নামছে অব্র, তার এক হাতে ফোন আর অপর হাত প্যান্টের পকেটে রাখা। অব্র নেমে আসতেই রেহানা চৌধুরী অব্রকে বসালেন তার পাশে থাকা সোফায়। অব্র ফোনটা প্যান্টের পকেটে রেখেই বলল, হ্যাঁ দাদিমণি বলো। বলছিলাম কি দাদুভাই, সামনে তো রূপকথা দিদিভাইয়ের এঙ্গেজমেন্ট, তাই তুমি যদি রুদ্র আর শেহরান দাদুভাই এর সঙ্গে নিশানাথ জামাইয়ের বাড়িতে যেতে তাহলে ভালো হতো। তা দাদুভাই তুমি কি সঙ্গে যেতে পারবে? ঠিক আছে, তার কি বলবে। ঠিক তখনই শরবত নিয়ে হাজির হলো রায়েবা। বলছিলাম কি বাবু সাহেব, আপনার জন্য শরবত নিয়ে আইলাম, নেন ধরেন। অব্র কিছুটা অবাক স্বরে বলল, হোয়াট? শরবত চিনেন নেন বাবু সাহেব। পাশে থাকা রেহানা চৌধুরী বলেন, দাদুভাই ও বলছে তোমার জন্য শরবত নিয়ে এসেছে। অব্র অবাক দৃষ্টিতে রাবেয়ার দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা। তারপর অব্র এক আঙ্গুল কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কোথা থেকে যে এসব অশিক্ষিত মূর্খ মার্কা পাগলকে দাদিমণি ধরে নিয়ে আসে গড জানে। ননসেন্স। তারপর অব্র বিরক্তকর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দাও। শরবতটা একটানে শেষ করে বিরক্ত নিয়ে চলে গেল নিজের রুমের দিকে। রাবেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকিয়ে রেহানা চৌধুরীর উদ্দেশ্যে বলল, আজ্ঞে দাদিমণি, বাবু সাহেব কি আমার ওপর রাগ করলেন? না, তুমি তোমার কাজে যাও। আজ্ঞে দাদিমণি। ইতিমধ্যে চৌধুরী বাড়ির পুরুষের তৈরি হওয়া শেষ। রুদ্র চলে এসেছে, তখন শুধু অব্র আসতে দেরি করছে। ডাইনিং রুমে সবাই উপস্থিত। রেহানা চৌধুরী তার তিন ছেলেকে সব বুঝিয়ে দিয়েছেন, তারা গাড়িতে গিয়ে উঠে পড়ছে। শুধু শেহরান আর রুদ্র অব্র জন্য অপেক্ষা করছে। তুলি, শশী আর খুশি দাঁড়িয়ে রয়েছে এক পাশে, তারা তাদের মতো আড্ডা দিচ্ছে। তারই মধ্যে রান্নাঘর থেকে নাজনীন বেগম ডাকলেন শশী আর তুলিকে। তারা দুজন চলে গেল। এইদিকে খুশি বোরিং হয়ে বসে রইল সোফায়। সে বোরিং হতেই রিমোট নিয়ে একটার পর একটা চ্যানেল পাল্টাতে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল অব্রকে। সে এইদিকে এগিয়ে আসছে। অব্র দৃষ্টিজোর ফোনে রেখেই অব্র বলল, যাওয়া যাক। ঠিক তখনই হঠাৎ অব্রর ফোনে একটা ফোন আসলো। দাদিমণি, 1 মিনিট আসছি। রুদ্র, তোরা গিয়ে গাড়িতে বস, আমি আসছি। তারপর তারা দুজন চলে গেল গাড়ির উদ্দেশ্যে। সঙ্গে রেহানা চৌধুরীও চলে গেলেন তার রুমের দিকে। অব্র ফোন কানে নিয়ে সিঁড়ির দিকেই এগাচ্ছিল। সেই সময় বোরিং হতে হাই তুলে উঠে যাবে, ঠিক তখনই অব্রর সাথে ধাক্কা লাগে। তার সঙ্গে সঙ্গে অব্রর হাতে থাকা ফোনটা পড়ে যায় মেঝেতে। সরি ভাইয়া। অব্র দাঁত কিড়িয়ে বলল, এটা কি করলি তুই? আমি বুঝতে পারিনি অব্র ভাই। এই নিন আপনার ফোন। সব সময় তোর এত উড়াউড়ি কেন? এত বড় লাফাঙ্গা মেয়ে হয়েছিস, তাও কিভাবে চলাফেরা করতে হয় সেটাও জানিস না? তুই আর কবে বড় হবি? পেট লাগবো নাকি পিঠে? কই অব্র ভাই, আমি তো বুঝের হয়ে গেছি, আমার ব্যথের কি দরকার? অব্র আর কোনো রকম কথা না বাড়িয়ে চলে গেল গাড়ির দিকে। খুশি রাগে দুঃখে বলতে লাগলো, এই ব্যাটার অত্যাচারে আর ভালো থাকা দূর। বাবা, জীবনটাই তেনা তেনা, ভালোই লাগে না। আর এই জন্মে মানুষ হয়ে জন্মে নিলে এত প্যারা, এত বকা খেতে হয় সারাদিন। মাঝে মাঝে দুয়ে গা পিটিয়েও পড়ে। পরের জন্মে আর মানুষ হয়ে জন্ম নিব না। ধুর, পরের জন্মে তো পাখি হয়ে জন্ম নিব, সারাদিন উড়বো, ঘুরবো, ফিরবো। আর যারে ভালো লাগবে না তার
উপর রেগে গিয়ে ভীষণ করে ওই ভদ্র বেটা